আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হবিগঞ্জে তেলবাহী ওয়াগন দুর্ঘটনায় 15 ঘন্টা ধরে সিলেটের সাথে বন্ধ সারা দেশের রেল যোগাযোগ। দুটি ট্রেনের যাত্রা বাতিল, চলছে উদ্ধার তৎপরতা। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রকোপ। আইসোলেশন ওয়ার্ড খুলেও রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ইউনিসেফের সহায়তায় রোববার থেকে শুরু হবে টিকাদান। শত কোটি টাকার ফসল রক্ষা বাঁধিয়ে এখন সুনামগঞ্জে ফসলহানির কারণ। পানি নিষ্কাশনের পথ না থাকায় কাঁচা ধান পানিতে তলিয়ে পচে যাওয়ার জোগাড়। জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে বরগুনার পাথরঘাটার মাছ ধরা ট্রলার মালিক ও জেলেরা। ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জের মন্তলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনের 5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক লাইনচ্যুতের ঘটনায় 15 ঘন্টা ধরে বন্ধ সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রাত থেকে চলছে উদ্ধার কার্যক্রম। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। এর মধ্যে বাতিল করা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রা। 2 ঘন্টা বিলম্বে ছেড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং প্রায় 1.5 ঘন্টা দেরিতে সিলেট থেকে ছেড়ে যায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস। বুধবার সোয়া 9টার দিকে তেল ভর্তি ট্রেনটি মন্তলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 5টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেলের কিছু অংশ জব্দ করে। 5টি ওয়াগনে ছিল 2 লাখ লিটারের মতো ডিজেল, যার প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এখন থেকে প্রায় 30 মিনিট আগে এই সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সেটি ছেড়ে গেছে এবং যেটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 10:30টায়, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা বিলম্বে সেটি সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে সেটি যেহেতু এখন পর্যন্ত আসলে পুরোপুরি রেল লাইন সচল হয়নি, সেটি খুব ধীরে ধীরে অর্থাৎ বিভিন্ন জায়গায় স্বাভাবিক স্টপেজের যে সময় সেখান থেকে একটু বেশি স্টপেজ দিয়ে তারা মূলত সেটি সামনের দিকে এগিয়ে যাবে। এর আগে সকাল 6:15 ঢাকাগামী যে কালনী এক্সপ্রেস সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ছেড়ে গেছে প্রায় 8:45, প্রায় 3 ঘন্টা দেরিতে আসলে সেটি সিলেট স্টেশন ছেড়ে গেছে। এই মুহূর্তে সিলেটের যে প্ল্যাটফর্ম সেখানে কোনো ট্রেন নেই। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে পারাবত এক্সপ্রেস এখান থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত আসলে সিলেট এসে পৌঁছায়নি। আমরা যতদূর জানতে পেরেছি যে পারাবত এক্সপ্রেস সেটি এখন পর্যন্ত ঢাকায় রয়েছে, ফলে সেই ট্রেনের ভবিষ্যৎ আসলে কি হবে, সেটি যাত্রা বাতিল হবে কিনা বা সেটি কত বিলম্বে ছেড়ে যাবে সেটি নিয়ে এখনো যারা দায়িত্বরত আছেন তারা আমাদেরকে বলতে পারেনি। আর যাত্রী যারা আছেন তারা বলছেন যে এটি আসলে আজকের দুর্ভোগ নয়, এটি প্রায়শই সিলেটের যে রেল স্টেশনগুলোতে সেই দুর্ভোগ হয়ে থাকে এবং এর জন্য তারা বলছে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। হাসপাতালগুলোয় আক্রান্তদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। প্রতিদিনই সেখানে বাড়ছে রোগীর সংখ্যা। কোথাও কোথাও স্থান সংকুলন না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোগীর স্বজনদের অভিযোগ, সময় মতো ভ্যাকসিন না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের টিকা প্রদান করায় এই পরিস্থিতি। রোববার থেকে সারা দেশে শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে ভ্যাকসিন। বাতিল করা হয়েছে ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি। চাঁদপুরে হাসপাতালের কি অবস্থা সেই খবর জানবো। ইব্রাহিম রনি রয়েছেন সেখানে। রনি, মেডিকেলে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন প্রথমত, এবং নতুন করে কি ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ? চাঁদপুরেও কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হামের প্রাদুর্ভাব কারণে ইতিমধ্যে চাঁদপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন যে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে 2টি ওয়ার্ড খোলা হয়েছে। প্রায় 25 জন রোগী কিন্তু গত আজকে ভর্তি আছে হাম সন্দেহে। গত আরেকটি বিষয় হচ্ছে যে এই গত 1 মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু হাম আক্রান্ত হয়ে 4 জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলা, অর্থাৎ 2 জনের বাড়ি সদরের আর 2 জনের বাড়ি পৌর এলাকার মধ্যে পড়েছে। তো এই তথ্য কিন্তু যা নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন অফিস। তো আমি অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, আসলে তারা যেমনটি বলছেন যে জ্বর, ঠান্ডা, সর্দি, এই গায়ে র্যাশ, এই লক্ষণগুলো নিয়ে কিন্তু তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। ভালো না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে তারা
ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো যেহেতু হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন রকমের শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফসল রক্ষা বাঁধ এখন সুনামগঞ্জে ফসল হানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিনের থেমে থেমে বৃষ্টির পর হাওরে জমেছে পানি, নিষ্কাশনের পথ না থাকায় কাঁচা ধান পানিতে তলিয়ে পচে যাওয়ার জোগাড়। অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণেই এই দুরবস্থা, বলছেন কৃষক নেতারা। ভবিষ্যতে বাঁধ নির্মাণ করলে পানি নিষ্কাশনের পরিকল্পনা যুক্ত করার দাবি চাষিদের। পাহাড়ি ঢল ও বন্যা থেকে জমির শস্য রক্ষায় প্রতি বছরই শত কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে সরকার। অথচ এই বাঁধই এখন সুনামগঞ্জের হাজারো কৃষকের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে জেলার জোয়ালভাঙা, পাখিমারা, কাংলার হাওর সহ বিভিন্ন হাওরে ধানের চারা পড়েছে জলাবদ্ধতার কবলে। কাঁচা ধান তলিয়ে এখন পচে যাওয়ার জোগাড়। চোখের সামনে কষ্টের ফসল হারিয়ে যেতে দেখে পাগল প্রায় হবার উপক্রম চাষিদের। হাওর থেকে সেচ দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বাধ্য হয়ে বাঁধ কাটতে নিলে প্রশাসনের সাথে হয় বাকবিতণ্ডা, এমনকি কৃষকদের দুপক্ষের মধ্যে হয় মারামারিও। কৃষক নেতারা এই অবস্থার জন্য দায়ী করছেন অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণকে। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানি সংরক্ষণ ক্ষমতা। জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে বরগুনার পাথরঘাটার মাছ ধরা ট্রলার মালিক ও জেলেরা। প্রতি ব্যারেল ডিজেল কিনতে অতিরিক্ত 2 থেকে 5 হাজার টাকা গুনতে হচ্ছে। ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। বেশি দামে ডিজেল বিক্রির কথা স্বীকারও করেছেন কেউ কেউ, নানা অজুহাত বিক্রেতাদের। দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক মৎস্য অবতরণ ও পাইকারি বিক্রয় কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এখান থেকে প্রতিদিন 3 শতাধিক ট্রলার সমুদ্রে যায় মাছ ধরতে। একবার সাগরে মাছ ধরতে যেতে আকার ভেদে প্রতিটি মাছ ধরার নৌযানে 2 থেকে 20 ব্যারেল পর্যন্ত ডিজেল লাগে। বর্তমানে জ্বালানি তেল নিয়ে বিপাকে ট্রলার মালিক ও জেলেরা। তাদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও ব্যারেল প্রতি 2 থেকে 5 হাজার টাকা বেশি না দিলে মিলছে না ডিজেল। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি নিয়ে নানা অজুহাত বিক্রেতাদের। আবার কেউ কেউ অভিযোগ অস্বীকার করেছেন। মাছ ধরার নৌযানে তেল সংকটের বিষয়টি জানা নেই বলে দাবি জেলা মৎস্য কর্মকর্তার। বলেন, বাড়তি দামে তেল বিক্রি বন্ধের দায়িত্ব স্থানীয় প্রশাসনের। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সামুদ্রিক মৎস্য আহরণে সংকট তৈরি হবে বলছেন জেলে ও নৌযান মালিকরা। জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প আজও বন্ধ রয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের 8 জেলায় প্রতিদিন পেট্রোলের চাহিদা 5 লাখ লিটার। সরবরাহ পাওয়া যাচ্ছে 2,10,000 লিটার। 3.25 লাখ লিটার অকটেনের চাহিদা থাকলেও মিলছে 80,000 লিটার। সংকট রয়েছে ডিজেলেরও। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমেনি। ফিলিং স্টেশনগুলোতে